হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের মতো ভ্রমণ পিপাসী মানুষরা এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জানি না এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, আমরা কবে আবার ঘুরতে যেতে পারবো। এদিকে লকডাউন উঠে যাচ্ছে, আমাদের ধীরে ধীরে নিজেদের কর্মস্থলে ফিরতে হবে। আর তারই মাঝে আমাদের এই ভ্রমণের পিপাসা মেটাতে হবে পুরনো কিছু ভ্রমণের স্মৃতিচারণ করে। আর ঠিক তেমনই আমরা 2018 সালের হিমাচল প্রদেশ ভ্রমণের একটা ভিডিও আজ আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। 2018 জানুয়ারি মাস। গন্তব্য দিল্লি থেকে সিমলা, কুলু, মানালি, ডালহৌসি হয়ে অমৃতসর। 2 সপ্তাহের এই লম্বা সফরের চমক ছিল প্রতিটা পলকে, সাথে ছিল পাহাড়ের অসীম সৌন্দর্যের হাতছানি। শুরু হলো পাহাড়ি সৌন্দর্যের প্রতিযোগিতা। আর এই সৌন্দর্যের স্বাদ নিতে নিতে সন্ধে নাগাদ পৌঁছালাম স্বর্গভূমি সিমলা। সিমলার সকালটা ছিল বেশ অন্যরকম। হোটেলের রুমে বসে পাহাড় দেখার মজাই আলাদা। এটা তো সবে শুরু, তবে আসল মজার টের পেলাম কুফরি গিয়ে। ঘোড়ার পিঠে চেপে পাহাড়ে ওঠা এ যেন এক ভয়ানক অভিজ্ঞতা। পাহাড়ে উঠে শুরু হলো নানান রকম অ্যাডভেঞ্চার গেম। কখনো দড়ির ওপর হাঁটা, আবার কখনো শূন্যে ঝুলে পাহাড়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া। রোমহর্ষক সব অভিজ্ঞতার মাঝে দেখা গেল পাইথন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাইথন। বৃহদাকার পাইথন কাঁধে নিয়ে শুরু হলো ফটো সেশন। বিকেলটা কাটলো সিমলা মেলে। সিনেমার পর্দায় দেখা জায়গাগুলি সামনে থেকে দেখার মজাই আলাদা। ঠান্ডা হাওয়ায় পায়ে হেঁটে মেল ঘোরা সবসময় উপভোগ্য। দ্বিতীয় দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। পাহাড়ি পথে দেখা মিলল বিয়াস নদীর। বিয়াসের গা ঘেঁষে এগিয়ে চললাম আমরা। মানালি যাওয়ার আগে কুলু পৌঁছে আর এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা। বিয়াসের বুকে রিভার রাফটিং। সূর্য তখন পশ্চিমের পাহাড়ে ঢলে পড়েছে। বরফ গলা ঠান্ডা জলে তখন আমরা লাইফ জ্যাকেট পরে রাফটিং বোটে। প্রতিটা মুহূর্তে লুকিয়েছিল চরম রোমাঞ্চ। কখনো শান্ত, আবার কখনো ভয়ঙ্কর স্রোত। এক একটা ঢেউ আছড়ে পড়ল আমাদের বোটে।
তারই মাঝে দাঁড় হাতে তুলে নিলাম আমরা। দুধারে পাইন বন আর পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে স্রোতস্বিনী বিয়াস। সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা, এক কথায় লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কুলুতে রিভার রাফটিং সেরে এগিয়ে চললাম মানালির দিকে। হিড়িম্বা টেম্পল পেরিয়ে আমরা উঠলাম স্প্রিং হাউস হোমস্টেতে। তৃতীয় দিনের শুরুতে বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথমে দেখলাম নাগগড় ক্যাসেল। কাঠ আর পাথরের সমন্বয়ে তৈরি ঐতিহাসিক এই ক্যাসেলের শিল্পশৈলী দেখে মন ভরে গেল। 1460 খ্রিস্টাব্দে রাজা সিদ সিং এই নাগগড় ক্যাসেল প্রতিষ্ঠা করেন। যদিও 1978 সালে হিমাচল ট্যুরিজম ডিপার্টমেন্ট এটিকে হেরিটেজ হোটেলে রূপান্তরিত করে। নাগগড় ক্যাসেল থেকে বেরিয়ে কিছুক্ষণ সময় কাটল পার্কে এবং পাহাড়ি ঝর্ণার ধারে। মধ্যাহ্নভোজ সেরে চলে এলাম মানালি ম্যালের পাশেই এক বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। অদ্ভুত শান্ত পরিবেশ। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে এলাম হিড়িম্বা টেম্পলে। চারিদিকে উঁচু উঁচু পাইনবনের মাঝে হিড়িম্বা টেম্পলের এ যেন এক অপরূপ সৌন্দর্য। মহারাজা বাহাদুর সিং 1553 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে হিড়িম্বা তার পরিবার নিয়ে মানালির এই জঙ্গলেই বসবাস করতেন। তৃতীয় দিনের সাইট সিন শেষ করে হোমস্টেতে ফেরার পথেই নামল বৃষ্টি। রাতের অন্ধকারে গাড়িতে বসেই টের পেলাম বৃষ্টির সাথে স্নোফল। রাস্তার দুধারে তখন অল্প অল্প বরফ জমতে শুরু করেছে। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচ প্রায় সাদা। সময় যেতে না যেতেই শুরু হলো অঝোর ধারে বরফ বৃষ্টি। এক অদ্ভুত অনুভূতি। মানালি তখন বরফে ঢাকতে শুরু করেছে। আনন্দে আত্মহারা আমরাও। চতুর্থ দিনের সকালটা যেন এক সাদা কালো ছবি। চারিদিকে এক ভালো লাগা নিস্তব্ধতা। বরফে ঢাকা পাইন গাছগুলি কেমন যেন ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে আছে। মানালির এক নতুন রূপ।
চমকের বাকি ছিল আরও। সেদিন আমাদের সাইট সিনে ছিল সোলাং ভ্যালি। তাই তড়িঘড়ি বেরিয়ে পড়া। রাস্তার ধারে সারিবদ্ধ আপেল গাছ, আর তারই মাঝে চোখে পড়ে গেল কমলা লেবু। সুযোগ নষ্ট না করে লেন্স বন্দি করেই চটজলদি গাড়িতে। গন্তব্য সোলাং ভ্যালি। সোলাং পৌঁছে প্রথমেই ভাড়া করা পোশাক জুতো পরে শুরু হলো এক প্রস্থ ফটো সেশন। প্রকৃতি যেন অকৃপণ হস্তে সৌন্দর্য প্রদানে ব্যস্ত। চারিদিকে শুধুই বরফ। দূরের পাহাড়গুলিও বরফে ঢাকা। আনন্দে আত্মহারা আমরা, বরফের সাথে মিলেমিশে একাকার। শুরু হলো আইস স্কেটিং। এ এক অভিনব অভিজ্ঞতা। তবে ব্যাপারটা যে খুব একটা সহজ নয় তার প্রমাণ পেলাম খানিক পরেই। তবুও ছবি তোলার লোক তো আর ছাড়া যায় না। তবে এখানেই শেষ নয়। এরপরে আমরা রোপে চড়ে উঠলাম আপার সোলাংয়ে। এবার উপর থেকে নিচে পাহাড় দেখার পালা। চারিদিকে প্যারাগ্লাইডাররা উড়ে বেড়াচ্ছে, আর আমরা যাচ্ছি পাহাড়ের ওপরে। রোপওয়ে থেকে বেরিয়েই চোখ জুড়িয়ে গেল। পুরো উপত্যকা যেন বরফের সাদা চাদরে ঢাকা। উপরে নীল আকাশ, নিচে সাদা বরফ, রঙের এক অদ্ভুত মেলবন্ধন। যত দূর চোখ যায় ধুধু করছে বরফ। শুধু আমরা নই, আমাদের মতন দেশি বিদেশি অগুন্তি ট্যুরিস্ট তখন আপার সোলাংয়ে বরফের ওপরে। তবে পাহাড়ের আবহাওয়া যে মিনিটে মিনিটে রং বদলায় তারও প্রমাণ পেলাম আপার সোলাংয়ে। হঠাৎ যেন নীল আকাশ কালো হতে লাগলো। দূরের পাইন বনগুলি মেঘে ঢেকে যেতে শুরু করলো। একরাশ কালো মেঘ যেন চোখের পলকেই পুরো পাহাড়টা গ্রাস করে ফেলল। তড়িঘড়ি নেমে এলাম আমরা।
চড়ে নামার সময় আবার চোখে পড়ল প্যারাগ্লাইডিং। পাহাড়ের চূড়ায় সারা আকাশ জুড়ে তাদের অবাধ বিচরণ। রং বেরঙের প্যারাশুটগুলি পাখির মতন ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। পঞ্চম দিনের শুরুতে আমাদের গন্তব্য ডালহৌসি। হিমাচল প্রদেশের চাম্বা জেলার একটি শহর। সমগ্র ভারতবর্ষের অধিকাংশ পাহাড়ি শহরগুলি বেশ সাজানো, ডালহৌসিও তার ব্যতিক্রম নয়। তবে পাহাড়ি পথ ধরে ডালহৌসি যাবার পথে থমকে গেলাম আমরা। চোখে পড়ল এক বৃহদাকার লেক। ভাবতেও অবাক লাগে পাহাড়ের ওপরে এত বড় জলাধার। স্থানীয় নাম লাভার্স পয়েন্ট। এঁকে বেঁকে আবার ছুটে চলল গাড়ি। ডালহৌসি যাওয়ার পথেই পড়ল 2.5 কিলোমিটার দীর্ঘ এক টানেল। জানতে পারলাম 20 কিলোমিটার পথ কমিয়েছে পাহাড় কেটে তৈরি করা এই টানেল। অবশেষে 325 কিলোমিটার পথ অতিক্রম করে মানালি থেকে পৌঁছালাম ডালহৌসির মণিমহেশ হোটেলে। ষষ্ঠ দিন সকাল সকাল বের হলাম। গন্তব্য ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড অর্থাৎ খাজিয়ার। ডালহৌসি চাম্বা রোড ধরে 21 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম খাজিয়ার। সুইজারল্যান্ডের জলবায়ু, গাছপালা, পাথরের সাথে খাজিয়ারের ভৌগোলিক সাদৃশ্য থাকায় এই জায়গার নাম হয়েছে মিনি সুইজারল্যান্ড। ধুধু করছে ঘাসে ঢাকা খাজিয়ার উপত্যকা। এক কোণায় তখনও পড়ে আছে বরফ। চারিদিকে সারিবদ্ধ পাইন গাছ। আর এই উপত্যকার ঠিক মাঝখানে বরফ গলা জলে তৈরি হয়েছে ছোট্ট একটা হ্রদ। গোটা খাজিয়ার উপত্যকার আনাচে কানাচে লুকিয়ে আছে সৌন্দর্য। এমনকি সেখানকার রঙিন স্থানীয় পোশাকগুলির সৌন্দর্য চোখে পড়ার মতন। সুযোগ হাতছাড়া করিনি আমরাও। রংবাহারি ফেরানের রং লাগলো আমাদের গায়েও। সপ্তম দিনে ডালহৌসি থেকে রওনা দিলাম অমৃতসরের উদ্দেশ্যে। যেতে হবে 205 কিলোমিটার পথ। সমগ্র পাহাড়ি পথ জুড়ে চোখে পড়ল প্রায় 10-12টা ছোট বড় ওয়াটারফল। আর ওয়াটারফল দেখা মানেই গাড়ি থেকে নেমে পড়া। তবে বেশি সময় নষ্ট করার অবকাশ ছিল না, কারণ পৌঁছতে হবে অমৃতসর। প্রায় 6 ঘন্টায় আমরা পৌঁছালাম অমৃতসর। অমৃতসর পৌঁছেই চলে গেলাম ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগে। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডকেই ব্রিটিশ সাম্রাজ্য পতনের সূত্রপাত বলে ধরা হয়। জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে চলে এলাম অমৃতসরের স্বর্ণ মন্দির দর্শন করতে, যার আদি নাম দরবার সাহেব গুরুদ্বারা। চতুর্থ শিখ গুরু গুরু রামদাস এবং পঞ্চম শিখ গুরু অর্জন 1577 খ্রিস্টাব্দে এই মন্দিরের নকশা তৈরি করেন। 1809 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ সম্পন্ন করে মহারাজা রঞ্জিত সিং। 1830 সালে
এই মন্দিরকে 400 কেজি সোনার চাদরে মুড়ে ফেলা হয়। তারপরেই দরবার সাহেব গুরুদ্বারার নাম হয় গোল্ডেন টেম্পল, অর্থাৎ স্বর্ণ মন্দির।